বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা, তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে, হ্যাঁ, আমাদেরকে শত্রু বলা শুরু করছে। এবং কিভাবে দেখেন, আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে, আমাদের নামে মামলা দিচ্ছে, আমাদেরকে দেশ ছাড়া করছে, কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে, ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে, হ্যাঁ। এবং এটা তো আমাদের পিছনে লেলায় দাও। আমরা তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন, চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে নেট দুনিয়া তোলপাড়। কেননা রীতিমতো একেবারেই বিএনপিকে তুলোধরা করেছেন এবং তারেক রহমানকে লাইভে এনে একেবারেই তাকে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন, বিএনপিকে পচিয়ে দিয়েছেন এই খালেদ মহিউদ্দিনের টক শোতে। সেটা হলো পিনাকি ভট্টাচার্য। তার বক্তব্যটি আমরা দেখব তিনি কি বলেছেন এবং ঐতিহাসিক লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা, তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে, হ্যাঁ, আমাদেরকে শত্রু বলা শুরু করছে। এবং কিভাবে দেখেন, আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে, আমাদের নামে মামলা দিচ্ছে, আমাদেরকে দেশ ছাড়া করছে, কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে, ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে, হ্যাঁ। এবং এটা তো আমাদের পিছনে লেলায় দাও। আমরা তো পার্সন, ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব, ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না। ওনারা জানবেন না কেন? উনি জানবেন না কেন? আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে? আমি বলছি সবসময়, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চাই না, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, একটা ইনসাফের রাষ্ট্র চাই। চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন? আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে, আমাদের স্বপ্নের সামনে, মানুষের স্বপ্নের সামনে। এবং আপনারা জানতে হবে আমরা এটা চাই। এবং আমরা আমাদের মনে করার কারণ আছে, আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে। 2 নাম্বার, আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন, এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে, হ্যাঁ। এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে, হ্যাঁ। আপনারা যে আলাপ করেন, আপনারা সবার সাথে আলাপ করেন, অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন, তমুক রাজনৈতিক দলের সাথে, সুশীল সমাজের সাথে আলাপ করেন, কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না? কেন পিনাকি ইলিয়াস কনক সারোয়ারের সাথে কথা বলতে পারেন না? আপনারা মিটিং করতে পারেন না? করার দরকার আছে না? মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না? আমাদের সাথে কথা বলেন না কেন? মানে আপনারা 31 দফা দিলেন, ধরেন 31 দফা দিলেন, 31 দফা তো এটা আপনার দলের দফা। তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম, আমরা তো একসাথে লড়াই করতেছি, আন্দোলন করতেছি, আমাদেরকে দেখাইছেন। আমার প্রশ্ন এটা, মানে যেই নির্বাচনে আপনারা হারলেন, যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম 1/11 এর পরে, ওই নির্বাচনে যেই সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে, সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে? প্রো ইন্ডিয়া হয়েছে, ঠিক তো? আরো খারাপ হয়েছে। তাহলে আপনি ওই র্যাঙ্ক এন্ড ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন। আপনাকে হারানো হয়েছে কি? খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে, এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে। ওই নির্বাচনে কারচুপি হয়েছে, ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি, হ্যাঁ। এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে, আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই, তাই না? তো ওই সেটআপটা আরো খারাপ হয়েছে, এবং এটা তো আর্মি করছে, ওটা তো আর্মি করছে, তখন তো একটা আর্মি গভর্নমেন্ট, তো মইনু এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট, আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। ওই আর্মিটা আরো খারাপ হয়েছে, ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে। এটা মোর অর লেস প্রো কি বলবো ইন্ডিয়ান। আর তো এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে, হ্যাঁ, মানে করতে দেবে? এইটা বিশ্বাস করেন সম্ভব না, করতে দেবে না, হ্যাঁ। আমরা যদি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় যে ধরেন এটা বিএনপির এটা বিএনপির জরিপ, ব্রেইন দেখছে তো, আমরা সবাই দেখছি, ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কে দেবে, অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি। কিন্তু আরো কিছু আছে ওইখানে। আচ্ছা আমি বলি, আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম, গতকাল না পরশুদিন, যে জামাতে ইসলামের ভোট কত। জামাতে ইসলাম 300 আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে 91 সালে প্রথম,
এখানে ভোট পেয়েছিল তারা 12.3% সম্ভব। এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি তাহলে আমরা দেখবো 14%-এর মতো তারা ওই ভোটটা, এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে। হ্যাঁ, এবং 14% কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার। এখন অনেকে বলে 2%, 3% জামাতের ভোট, 4% ন, তারা সব আসনে নির্বাচন করেন, তারা কিছু আসনে নির্বাচন করেছিল, ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3%, কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় 12.5%-এর মতো পড়ছে। বিএনপির যে জরিপ, এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে 31%। এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে, 5%-এর মতো ভোট আসবে। তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স, বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা, বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে, সেটা আমি গাইড নেই, কিন্তু তা তো না। মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে। ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি, তাহলে তাদের অবস্থাটা কি? ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, হ্যাঁ, যারা কাজ করছে, যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক কম হোক, একটা তো ইনফ্লুয়েন্স আছে, তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা, মানে ধরা যাক, আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি, কোন আপনি, আমি, ইলিয়াস, আমরা তো কেউ অ্যান্টি বিএনপি না, আমরা তো জিয়াউর রহমান, প্রো জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানকে আমাদের পলিটিক্যাল আইকন মানি, তাই না? তো আমরা তো কেউই, আমরা তো সবাই ন্যাশনালিস্ট, তাই না? আমরা, এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে, আমরা তো সবাই রাইটেস্ট, তাই না? তো আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না। আমরা তো শত্রুও না, আমরা শত্রু হতেও চাই না। আমিও তো ডাক্তার, আমাকে তো দেখাতে পারতেন যে ভাই 31 দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে, দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, দেখাতে পারতেন তো। তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো, আমরা ওন করতাম আপনার 31 দফা। কনক স্যার আপনি ওন করতেন, ইলিয়াস তুমি ওন করতা, তো আমাদেরকে ওন করার সুযোগ দিলেন না। আমি একই জিনিস বলবো আমি জামাতকেও, আমি একই জিনিস বলবো জামাতকেও, মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে। এখন আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক, সবাইকে ফোন করেন, আমাকে ফোন করে, কিন্তু এটা তো ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা, বাড়ির সবাই ভালো আছে। আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে এগুলো শুনতে চাই না, আমি শুনতে চাই পলিটিক্স, রিয়েল পলিটিক্স শুনতে চাই। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে, মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো, অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো, তখনও থাকবে আপনাদের সাথে, সেটা অসুবিধা নাই। আমি শুনতে চাই পলিটিক্স, আপনার প্রোগ্রাম, আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন, আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, হ্যাঁ, আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন, চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন, সংবিধানে কি পরিবর্তন আনবেন, মানুষের জীবনে কিভাবে, এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলামোফোবিয়ার চাষ করছে, এটাকে কিভাবে ফাইট করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন, আমি তো জানতে চাই। হ্যাঁ, এই জিনিসগুলো তো জানতে চাই, এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা। আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই, আমার কোনো ব্যবসাপাতি নাই, আমার চাকরি বাকরি নাই, তাই না? ওইখানে তো আমাদের সকলের তাই না? আমাদের চাওয়া তো একটাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, দেশটা প্রোটেক্টেড থাক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাক। এটা আমরা ওনার যে হিস্ট্রি, ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন। এই জন্য না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন, নো, এটা প্রত্যেককেই দেখাতে হবে। মানে নির্বাচন আসুক, প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট, রেসপেক্টিভ অফ জামাত, বিএনপি, যে দলই হোক না কেন, সেই দলের, এমনকি এনসিপি, ছাত্রদের দল, প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো, তোমার যে সম্পদ, এই সম্পদের উৎসটা কোথায়। এবং সেই সময় বুঝছেন, মানে সেই সময় যদি কেউ দাওয়াত দিত না, আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম, কারণ ওই যে একবেলা খাবারের খরচ আমার কমবে। হ্যাঁ, অনেকের ইয়েতে যেতাম, যে যেই খাবারের দাওয়াত দিত আমি যে খাইতাম। আমি যেহেতু প্রফেসর ইউনূসের সাথে কাজ করছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ঐতিহাসিক সেই লাইভে রীতিমতো তুলপাল করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, বিএনপিকে পচিয়ে দিয়েছেন, এবং বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানকে নিয়ে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এবং রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, এর দুনিয়া ভাইরাল এই টপিকটি, এবং সেই ভিডিওটি সেই জন্য আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ভাইরাল ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সকল আপডেট সর্বদাই পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।